বিশ্ব অর্থনৈতিক ফোরামে বাংলাদেশের উদ্যোগ তুলে ধরলেন প্রধানমন্ত্রী। জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে আহ্বান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রোধে ক্ষমতাসীন দলের শোডাউন, ফ্যাসিবাদের পরিকল্পনা নস্যাতের দাবি ডিএমপি। প্রয়োজনে সংসদ ছেড়ে রাজপথে নামবে 11 দল, বললেন জামায়াত আমির। গণহত্যার বিচারে নিশ্চিত করার তাগিদ নাহিদের। এবং ফিফা বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে ঘানার বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড, ভোরে পানামার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো অন্যান্য ডেল্টা রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ আগামী 5 বছরে 250 মিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রায় 20,000 কিলোমিটার নদী ও খাল পুনর্খননের মাধ্যমে নদী প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। মঙ্গলবার বিকেলে চীনে WEF এর বার্ষিক অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে এইসব কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সমতা, ন্যায্যতা ও ভারসাম্যের মাধ্যমে বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহদি আমিন। মঙ্গলবার শ্রীঙ্গরিলা হোটেলে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় চীনের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করে মাহদি আমিন বলেন, এই সফরে বহুপাক্ষিক বিষয়ে আলোচনায় গুরুত্ব পাবে। এতে বৈশ্বিক বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। Political leaders they invite every year, and one of which is our Honorable Prime Minister, Mr. Tariq Rahman, for this year's annual meeting of the new champions. There will be discussions on various trade investment aspects as the visit moves on. A World Economic Forum থেকে tomorrow evening you will move to Beijing, following which you will see a lot of interaction. দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে বর্তমানে বহুপাক্ষিক বিষয় নিয়ে উপস্থিত বৈশ্বিক নেতৃবৃন্দের সাথে আলোচনা শুরু করেছেন। বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসা যে সবার জন্য উন্মুক্ত, আমরা ডিরেগুলেশন করছি, ইকোনমিক লিবারালাইজেশন করছি, ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করছি, সেগুলোর জন্য কিন্তু বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা তৈরি করা, একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। এদিকে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। সরকারের জন্য শ্রমবাজার সম্প্রসারণ করাও অগ্রাধিকার। দেশটির সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর, শিল্পায়ন এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের সঙ্গে সরাসরি জড়িত চীন। এই সফর দেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। নতুন সরকারের প্রথম রাষ্ট্রীয় সফর সবসময় বিশেষ গুরুত্ব বহন করে, কারণ তা শুধু নিয়ম রক্ষার নয়, এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সরকারের অগ্রাধিকার, দৃষ্টিভঙ্গি এবং কূটনৈতিক বার্তা প্রকাশ পায়। তবে সাধারণ মানুষ মনে করছেন, সফরের প্রকৃত সাফল্য নির্ভর করছে সরকার কতটা দক্ষতার সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। এমপ্লয়মেন্ট আমাদের দেশে বাড়ে, প্লাস হচ্ছে আমরাও বিদেশে গিয়ে যেন কাজ করতে পারি, বা এরকম যে এক্সপোর্ট, যেটা ট্যালেন্ট এক্সপোর্ট বা যাই বলে না কেন, সেসবের জন্য আরও সুযোগ বেশি বাড়ে। তাদের যে শ্রম বাজারটা রয়েছে সেখানে অবশ্যই, এবং তারা আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী রাষ্ট্র, এবং তাদের সাথে সম্পর্ক জোরদার করাটা অনেকখানি জরুরি বলে মনে করছে। দুইটা দেশের বন্ডিং এমন হোক যেন
বাংলাদেশের সিটিজেন হিসেবে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টটা যেন হচ্ছে সবার আগে থাকে। সো সেই ক্ষেত্রে উই আর হোপিং ফর দ্য বেস্ট দ্যাট বাংলাদেশের গভর্নমেন্ট প্রপারলি রিপ্রেজেন্ট করবে অ্যান্ড ডিপ্লোম্যাটিক্যালি হচ্ছে ব্যাপারটা হ্যান্ডেল করবে। মালয়েশিয়া স্বল্প সময়ের মধ্যে কৃষি অর্থনীতি থেকে শিল্প ও প্রযুক্তি নির্ভর দেশে রূপান্তরিত হয়েছে। উন্নয়ন, দক্ষ জনশক্তি ও অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে দেশটির অভিজ্ঞতা বাংলাদেশের জন্য মূল্যবান। মালয়েশিয়াতে আমাদের একটা বিশাল বড় শ্রম বাজার আছে। একদিকে আমাদের অনেক অনিয়মিত শ্রমিক আছে, নতুন করে বাজার সম্প্রসারণের সুযোগ আছে, অনেক সুযোগ মালয়েশিয়াতে আছে। ফলে এবং আমাদের যারা শ্রমিক আছে ওখানে যারা কাজ করেন তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার ব্যাপার আছে। ফলে প্রধানমন্ত্রীর সফর নিঃসন্দেহে একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। চীন টানা 15 বছর বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ও প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ ও সামরিক সরঞ্জামের প্রধান উৎস হিসেবে বিবেচিত। ফলে এ সফর বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর, শিল্পায়ন ও দীর্ঘমেয়াদী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। চীন কিন্তু মানে আন্তর্জাতিক যে অর্থনৈতিক যে জায়গাটি আছে ওখানে তাদের অবস্থান অত্যন্ত শক্তিশালী। ফলে মানে ওনাদের বিনিয়োগ হোক অথবা আমাদের ঋণ হোক, যে কোনো ভাবে চীনের সহযোগিতা আমাদের দরকার হবে। প্রায় 16-17টি চুক্তি, সমঝোতা কিংবা প্রোটোকল স্বাক্ষর হওয়ার সম্ভাবনা আছে এই ভিজিটের মধ্য দিয়ে। নতুন সরকার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখলে এসব সফর ভবিষ্যতে বাংলাদেশের কূটনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রোধে রাজপথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ মিছিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গেল 17 বছর অসংখ্য নেতাকর্মী জেল, জুলুম আর গুম হত্যার শিকার হয়েছে। দেশের জনগণ আর ফ্যাসিবাদদের দেখতে চায় না। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মাফিয়া দল। জানান তারা পুরোপুরি নিষিদ্ধ হবে কিনা তা নির্ধারণ করবে আদালত। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে মাঠে সোচ্চার হয় বিএনপি। মঙ্গলবার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে অংশ নেন দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দেশ বিরোধী অপতৎপরতা রোধে রাজপথের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা। প্রতিবাদ মিছিল শেষে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, গত 17 বছর অসংখ্য নেতাকর্মী জেল, জুলুম আর হত্যা, গুমের শিকার হয়েছে। জনগণ দেশে আর ফ্যাসিবাদ দেখতে চায় না বলেও হুঁশিয়ারি দেন তিনি। উকি দিচ্ছে ফ্যাসিবাদ। আমি বলবো যে পচা পানার মধ্যে দিয়ে তারা উকি দেওয়ার চেষ্টা করছে। বন্ধুরা, যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর কেড়ে নিয়েছিল, যারা সূর্যের আলো কেড়ে নিয়েছিল, যারা স্বাভাবিক জীবনযাপন কেড়ে নিয়েছিল, যারা সুস্থ জীবনযাপন কেড়ে নিয়েছিল, মানুষের বাঁচবার সকল অধিকার কেড়ে নিয়েছিল, তারা আজকে নানা কায়দায় নানাভাবে তাদের চুরি করা টাকা, তাদের পাচার করা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। দিন পর জনগণের শুভেচ্ছায়, জনগণের ম্যান্ডেটে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন শেখ হাসিনা কেড়ে নিয়েছিল, কেড়ে নিয়ে তার ভয়ঙ্কর দুঃশাসন এবং রক্ত পিপাসু সরকার গঠন করেছিল, তার বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত ম্যান্ডেটের মধ্যে দিয়ে জনাব তারেক রহমানের সরকার, গণতান্ত্রিক সরকার, সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তের তারা বেড়াজাল বোনার চেষ্টা করছে। বন্ধুরা আমার, আমাদেরকে যখন 17 বছর দমাতে পারেননি, বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়েছেন, র্যাব পাঠিয়েছেন। এ সময় রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে একটি মহল। শান্তি, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এটাকে আবার বন্ধ করার চক্রান্ত তারা করছে। 30 লক্ষ জীবন, 2 লক্ষ মা বোন নির্যাতিত হলেন, সেই জাতিকে আপনারা
গোলাম বানাবেন, না দিল্লির কৃতদাস বানাবেন, এটা হবে না, এদেশের জনগণ হতে দেবে না। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মাফিয়া দল। জনগণের নিরাপত্তার স্বার্থেই কিছু জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিচারাধীন থাকবে সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সন্ত্রাস দমন আইন 2009-এর অধীনে। সো তারা কর্মসূচি নিষিদ্ধ। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। ডাক্তার জাহিদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে, দ্রুতই তা উন্মুক্ত করা হবে। আন্তরিকতা এবং আগ্রহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দিক থেকে আমরা দেখতে পেয়েছি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ধানমন্ডি 32 নম্বরে বিক্ষোভ করেছে জামাতে ইসলামী। যদিও সেই অনুষ্ঠানে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। এতে দৈনিক সমকালের এক রিপোর্টার সহ কয়েকজন সাংবাদিক আহত হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন গণমাধ্যম কর্মীরা। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জামাতে ইসলামী। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের চেষ্টা প্রতিহতে সারা দেশে জোরদার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলও মাঠে অবস্থান নেয়। মঙ্গলবার সকালে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডি জোনের উদ্যোগে 32 নম্বরে বের করা হয় বিক্ষোভ মিছিল। আহত যোদ্ধারা, এতে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেয় দলটি। আমরা এই ধানমন্ডি থেকে জানিয়ে দিতে চাই, আর কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসবে না। মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে একসময় মারামারিতে রূপ নেয়। সাংবাদিকদের মারধরও করা হয়। এতে কয়েকজন আহত হন। বেশি নিপীড়নের শিকার হন দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির। আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরকে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় গণমাধ্যম কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। হাজারীবাগ থানা আমির সে বলছে যে আপনারা না নিলে চলে যান, আমাদের নেওয়া লাগবে না, আপনারা মন চাইলে থাকেন, না মন চাইলে চলে যান। আমি এই কথার প্রতিবাদ করছি বিধায় তারা আমার উপরে আক্রমণ করলো। ওকে প্রথমেই হচ্ছে ট্যাগ দেয় আওয়ামী লীগের ট্যাগ দিয়ে। এখন কিছু হলে যে আওয়ামী লীগের ট্যাগ দিতে হবে এরকম না, কারণ জামাত পিটের একজন রিপোর্টার। মতের পক্ষে গেলেই আপনি ভালো, মতের বিপক্ষে গেলেই আপনি আওয়ামী লীগের দোষর, হ্যান ত্যান এই সব বলে হলো আসলে তাকে মারধর করা হয়েছে। যদিও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে দাবি করা হয় এতে বহিরাগতরা জড়িত। এখানে যারা এসেছিল সবাই জামাতের না। আপনারা দেখেছেন জামাতের ব্যানার থেকে আমরা শান্ত করার চেষ্টা করেছি। আমরা আমাদের যদি কেউ ভুল করে থাকে আমি সকলের পক্ষ থেকে। এলাকায় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত ছিল আগেই। এই ঘটনার পর কড়াকড়ি আরোপ করতে দেখা যায় তাদের। সন্দেহভাজন একজনকে আটকও করে তারা। এদিকে দুপুরে জুলাই যোদ্ধাদের একাংশ ধানমন্ডি 32 নম্বরে মিছিল বের করতে দেখা যায়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। নিষিদ্ধ একটি দলের কার্যক্রম জাতির জন্য ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জের রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি একথা বলেন। জন আকাঙ্ক্ষা ও জনগণের প্রতিপক্ষ হয়ে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে একটি রাজনৈতিক দল আজ পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত এবং সবশেষে নিষিদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন শেখ রবিউল আলম। নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়বে এটাই তো কাম্য না। একটা নির্দিষ্ট সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে এটা জাতির ব্যর্থতা। তো একটা নিষিদ্ধ দল নিয়ে আমি মন্তব্য করতে চাই না। একসময় একটা রাজনৈতিক দল ছিল এবং জন আকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত, সর্বশেষ নিষিদ্ধ। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা ভেস্তে গেছে বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, তাদের কর্মসূচি ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে রাজধানীতে পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে এইসব কথা বলেন ডিএমপি কমিশনার। তাজিয়া মিছিল ঘিরে নাশকতার কোনো সংখ্যা নেই বলেও জানান তিনি। ইমদাদুল হক খানের প্রতিবেদন। পুরান ঢাকার হোসনি দালানে আশুরা উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল ঘিরে নাশকতার শঙ্কা নেই। আশুরা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাজিয়া মিছিল সহ ধর্মীয় অনুষ্ঠানসমূহের নিরাপত্তা ও
ও শৃঙ্খলা রক্ষায় 4 স্তর বিশিষ্ট সুদৃঢ় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সকল ধর্মীয় স্থাপনায় ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সোয়াট বম নিষ্ক্রিয়করণ ইউনিট K9 সহ বিশেষায়িত ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। সমাবেশ স্থানগুলোকে ড্রোন ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। যে কোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিট, স্পেশাল ব্রাঞ্চ, র্যাব, সিটিটিসি এবং ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল টিম দ্বারা প্রতিটি ভেন্যু ও রুট সুইপিং বা তল্লাশি করা হয়েছে। এ সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ দলের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। তারা আজকে মিছিল এবং সমাবেশ বা জমায়েত হওয়ার মাধ্যমে তারা আসলে বাংলাদেশ সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রত্যেকটি সদস্য দিনরাত তাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে তাদের এই প্রক্রিয়াকে, তাদের এই পরিকল্পনাকে এখন পর্যন্ত নস্যাৎ করে দিয়েছি। বাইরে থেকে কেউ ঢাকায় ঢুকে নাশকতা বা মিছিল সমাবেশ করতে না পারে, এ ব্যাপারে নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমাদের প্রিপারেশন সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। আমরা আমাদের ঢাকার বাইরে থেকে যাতে কেউ ঢাকা শহরে প্রবেশ করে এই ধরনের নাশকতা বা কোনো ধরনের মিছিল বা সমাবেশ বা জমায়েত হতে না পারে, এই জন্য আমাদের নজরদারি অব্যাহত থাকবে। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। বিরোধী দলকে সংসদে ন্যায্য ভূমিকা পালন করতে না দিলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন 11 দলীয় জোটের প্রধান শরিক জামাতে ইসলামে আমির ডাক্তার শফিকুর রহমান। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের বিচার করতে না পারলে বর্তমান সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে 11 দলের সমাবেশে এইসব কথা বলেন তারা। এমআর আসাদের রিপোর্ট। ফ্যাসিস্ট আমলের গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে রাজধানীতে সমাবেশ করে 11 দল। সমাবেশে জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস সহ জোটের শরিক দলগুলো অংশ নেয়। বক্তব্যে 17 বছরের স্বৈরাচারী শাসনামলে সংঘটিত প্রতিটি অপরাধের বিচার দাবি করেন নেতারা। জুডিশিয়াল কিলিং এর নামে প্রতিটি হত্যাকাণ্ডের আমরা বিচার করব। 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে শাহাদাত প্রাপ্ত বীর শহীদদের আমরা বিচার করব। 2024 সালের প্রতিটি হত্যাকাণ্ডের ইনশাআল্লাহ। লোকাল গভর্নমেন্টে যদি আমার বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করা হয়, বাংলার রাজপথ প্রজ্বলিত হয়ে উঠবে, আগুনে তপ্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ। বিএনপির বিরুদ্ধে আওয়ামী পুনর্বাসনের চেষ্টার অভিযোগ তোলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ বাংলাদেশে 5ই আগস্টেই সমাপ্ত হয়েছে। যারা সমঝোতা করছে, যারা নতুন করে স্বপ্ন দেখছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। সংসদে ভূমিকা রাখার সুযোগ না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। হাদি হত্যার বিচার নিয়ে গড়িমসির পেছনে কার মদদ রয়েছে এমন প্রশ্ন রাখেন তিনি। শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, তার বিচারও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত চার্জশিটটি দেওয়া হয় নাই। কাকে খুশি করার জন্য, কোন সত্যকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে জনগণ জানতে চায়। যেদিন সংসদের প্রয়োজন ফুরিয়ে যাবে, যেদিন মনে হবে এই সংসদে আর কথা বলে লাভ নাই, সেদিন সেই সংসদে খোতা হাফিজ বলে আমরা বেরিয়ে আসবো। আরেকটি গণঅভ্যুত্থানের জন্য জনগণকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান শফিকুর রহমান। নতুন পুরাতন কোনো ফেসিবাদ মানি না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে লড়ছে পর্তুগাল। এ বিষয়ে আরও জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, আজকের হাই ভোল্টেজ ম্যাচে কেমন দেখছেন রোনালদোর পর্তুগালের ভক্ত সমর্থকদের উচ্ছ্বাস? এই মুহূর্তে টিএসসি স্ক্রিনে যেখানে খেলা দেখানো হচ্ছে সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং প্রথমার্ধের খেলা এর মধ্যে শেষ হয়েছে এবং দ্বিতীয়ার্ধের খেলা চলমান রয়েছে এবং প্রথমার্ধে উজবেকিস্তানের 3টি গোল
পরিশোধ করতে হবে এমন মর্মে কিন্তু তারা মাঠে প্রাণপণ লড়াই করে যাচ্ছেন। অর্থাৎ এরই মধ্যে আপনার হলো যে পর্তুগাল প্রায় 3টি গোল করেছেন, এর মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো করেছেন 2টো। এবং এই মুহূর্তে আমার পিছনের যদি একটু চিত্রটি আপনাকে দেখানোর চেষ্টা করি, এখানে দুটি দলেরই সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে এই বিগ স্ক্রিনের সামনে কিন্তু তারা রয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, যারা আসলে খেলাপ্রেমী তাদের উচ্ছ্বাসটি কিন্তু এই মুহূর্তে আপনি লক্ষ্য করছেন। এবং আমার সামনে কিন্তু কিছুক্ষণ যখন বলটি যখন গোল পোস্টের দিকে যাচ্ছে তখনই কিন্তু উচ্ছ্বাসটি আসলে দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে আমার সামনে যারা দর্শক রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আজকের যে এই মুহূর্তে আমরা দেখছি যে পর্তুগাল 3টি গোল করে ফেলেছে, আজকের প্রত্যাশাটা কি আসলে? আজকের প্রথম প্রত্যাশা রোনাল্ডোর হ্যাটট্রিক। আজকে রোনাল্ডো হ্যাটট্রিক করবে, আমরা এটাই চাই। রোনাল্ডোকে দেখতে মূলত এখানে আসা। গত ম্যাচে রোনাল্ডোর পারফরমেন্স তেমন ভালো ছিল না, যেটা আজকে এটা আমরা কভার আপ করতে চাই। যেমন মেসি গতবার সে হ্যাটট্রিক অলরেডি করছে এই ওয়ার্ল্ড কাপে, আমরা চাই এবার রোনাল্ডোর একটা হ্যাটট্রিক। আমরা একজনের সাথে কথা বলছিলাম, আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। আজকের আসলে এই হাই ভোল্টেজ যে ম্যাচ চলছে সেটাতে আসলে আপনার প্রত্যাশাটা কিরকম রয়েছে? আজকে আমার প্রথম প্রত্যাশা হচ্ছে পর্তুগাল তো ম্যাচ জিতবেই, এবং দ্বিতীয় প্রত্যাশা হচ্ছে রোনালদো যেন হ্যাটট্রিকটা করে সবার সমালোচনার যোগ্য জবাব দিতে পারে, এটা আমি আশা রাখবো খুব দ্রুত সম্ভব। রোনালদো অনেকগুলো চান্স পেয়েছে, 2-1টা মিস হয়ে গিয়েছে। আশা করি সে খুব দ্রুত হ্যাটট্রিকটা করে ফেলবে এবং সকল সমালোচনার জবাব দিয়ে সে নিজেকে আবার প্রমাণ করবে যে সেই ইজ দ্য গোট বেস্ট প্লেয়ার এভার। আমরা এই মুহূর্তে আরেকজনের সাথে কথা বলবো। আজকে সবারই যে প্রত্যাশা যে ক্রিস্টিয়ানো রোনালদো প্রায় হ্যাটট্রিক করবে, আপনার কি মনে হয় পারবে কিনা? অবশ্যই হ্যাটট্রিক হবে। রোনালদো যদি 90 মিনিট খেলে হ্যাটট্রিক আমরা অবশ্যই পাচ্ছি, আর এই ম্যাচটা আমরা বড় গোলের ব্যবধানে জয়লাভ করব। এই মুহূর্তে আরেকটি গোল হয়ে গেছে এবং উচ্ছ্বাসে কিন্তু পুরো যে টিএসসি চত্বর সেখানে কিন্তু একেবারে উচ্ছ্বাস ভরে গেছে এখন পুরোটা। যাবে আসলে এই ফিফা বিশ্বকাপকে ঘিরে টিএসসি প্রতিদিনই এক একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং সাধারণ মানুষের উচ্ছ্বাসটি কিন্তু এই জায়গাটিতে আসলেই বোঝা যায়। যাবে এই ছিল সর্বশেষ পরিস্থিতি এবং এই মুহূর্তে আপনাকে যখন আমি বলছি তখন পর্তুগাল আরেকটি গোল করে ফেলেছে, অর্থাৎ তাদের 4টি গোল, এবং এই গোলটি পরিশোধ করতে উজবেকিস্তানের অনেকটা বেশি কষ্ট হয়ে যাবে বলে মনে করছেন কিন্তু এখানকার যারা সমর্থক রয়েছেন তারা। যাবে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ বিজন। জামাতপন্থী 10 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও 7 জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জামাতপন্থী আইন কর্মকর্তারা একযোগে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ইসলাম মোহনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা বলেন তিনি। তবে প্রাথমিকভাবে জানা গেছে তারা সবাই দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেছেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়লে দেশের অর্থনীতি ও সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 17 বছরে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেশের ব্যাংকিং খাতকে পুরোপুরি অকার্যকর করার অভিযোগও করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে MAB আয়োজিত একটি অনুষ্ঠানে এইসব অভিযোগ করেন চিফ হুইপ। আর এইসব সংকট উত্তরণে কর্মসংস্থান বাড়াতে বাজেটে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ডেমোক্রেসি ডল নাই, অটোক্রেসি 100%, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো একেবারে নাই, নিঃশেষ, ধ্বংস চূড়ান্তভাবে, ইকোনমি একেবারে নেই। এইটি নিয়ে তারেক রহমান সাহেব বসছে। 4টা মাস তো হয়েছে, 4টা মাসে খুব হাহাকার ক্রাইসিস বোধ করছেন কে বলেন? সিনসিয়ারলি বলেন, কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করি কে বোধ করছেন? অ্যাটলিস্ট আমরা এইটি পর্যন্ত পারছি যে আপনার হাহাকার করেন নাই, হাহাকারের পর্যায়ে যায় নাই, এটা তো ফিরে পেরেছে। হাহাকার কেন? এটা তো থাকার কথা না। খেলার খবর ক্রিকেট। আইসিসি মে মাসে সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। তাইজুল ইসলাম ও নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আয়ারকে পেছনে ফেলেছেন তিনি। ক্যারিয়ারে দ্বিতীয়বার এই স্বীকৃতি পেলেন মুশফিক। এর আগে 2021 সালে এই পুরস্কার জিতেন তিনি। অন্যদিকে নারীদের বিভাগে মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের পেসার লরেন বেল। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারে সিরিজে উজ্জ্বল পারফরমেন্সের সুবাদে তিনি পাকিস্তানের গুল ফিরোজা এবং নিউজিল্যান্ডের ম্যাডি গ্রেইনকে পেছনে ফেলেছেন। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্ব অর্থনৈতিক ফোরামে বাংলাদেশের উদ্যোগ তুলে ধরলেন প্রধানমন্ত্রী। জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রোধে ক্ষমতাসীন দলের শোডাউন, ফ্যাসিবাদদের পরিকল্পনা নস্যাতের দাবি ডিএমপি। প্রয়োজনে সংসদ ছেড়ে রাজপথে নামবে 11 দল, বললেন জামাত আমির। গণহত্যার বিচারে নিশ্চিত করার তাগিদ নাহিদের। এবং ফিফা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে ঘানার বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড, ভোরে পানামার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।